আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দেব যারা 2026 এর মাধ্যমিক পরীক্ষার্থী। এই সাজেশন তোমরা নিজেরাও তৈরি করতে পারবে। আমার বেশ কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশন গুলো হলো যে 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রত্যেকটা বছরে কি কি ম্যাপ পয়েন্টিং পড়েছে। ব্যাস এইটুকু ইনফরমেশন যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমিও এভাবে সাজেশন তৈরি করে নিতে পারবে, এবং দেখবে আমি যেগুলো বলছি এগুলোই কিন্তু পরীক্ষাতে আসবে। ফলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। এই ম্যাপ পয়েন্টিং যেটাতে পুরো 10-এ 10 পাওয়া যায় মাত্র 2 মিনিট খরচা করলে। তুমি যদি ইন্ডেক্স করতে পারো ভালো কথা, ইন্ডেক্স না করলেও তুমি যদি 10টা পয়েন্টিং ঠিকঠাক দেখাও, বর্তমানে আমাদের যা নির্দেশ আমরা কিন্তু পুরো নম্বর দিতে বাধ্য। তার মানে 2 মিনিট লাগবে 10টা জায়গাকে পয়েন্টিং করে দেখাতে। যেখানে নদী দেখাবে এই রকম, যদি তো ধরো ইন্ডেক্স করলে তাহলে তো ইন্ডেক্সে লিখেই দিলে যে এটা পর্বতকে মিন করছে, এটা নদীকে মিন করছে, এটা কোনো স্থানকে মিন করছে, এটা কোনো তৈল শোধনাগার, এরকম ভাবে। যদি নাও লিখো, জাস্ট পয়েন্ট গুলো করে দাও, ঠিকঠাক পয়েন্ট হয়। 10টা পয়েন্টিং করতে 2 মিনিট লাগবে। সেখানে 10 নম্বরের জন্য, মানে ধরো প্রাকৃতিক ভূগোলে দুটো 5 নম্বরের কোশ্চেন বা আঞ্চলিক ভূগোলে দুটো 5 নম্বরের কোশ্চেন, কত হয় 10। এই দুটো কোশ্চেন লিখতে তোমার 1 ঘন্টার বেশি সময় লাগবে। তাহলে বুঝতেই পারছো 90 নম্বরের পরীক্ষাতে এই ম্যাপ পয়েন্টিংটা কতটা টাইম সেভিং এবং কতটা তোমাদের মার্কস তুলে আনতে পারবে। এবার আমি কেন বলছি যে আমি যেগুলো বলি সেগুলোই পরীক্ষাতে পড়ে, আমি যেগুলো বলবো সেগুলোই পরীক্ষাতে পড়বে, তোমরাও বুঝে নাও যে এই রকম ভাবেই কিন্তু আমি সাজেশনটা বানাই। ধরো পর্বত থেকে আমি দিয়েছি নীলগিরি পর্বত, বিন্ধ্য, শিবালিক, আরাবল্লী, মেঘালয় মালভূমি, পূর্বঘাট, পীরপাঞ্জাল, কারাকোরাম, K2, আনাইমুদি, ডেকান ট্র্যাক। এটা তোমাদের জন্য দেয়া আছে। তোমরা একটুখানি বিগত বছরে কি কি পড়েছে দেখে নাও। নীলগিরি 17 সালে 23 সালে, শিবালিক 18 সালে, বিন্ধ্য 19 সালে 22 সালে, আরাবল্লী 2020 সালে, মেঘালয় মালভূমি 2024 সালে, সাতপুরা পড়ে গেছে 2025 সালে। তোমরা হয়তো খেয়াল করেছো কিনা, একদম উপরেই হেডিং করা ছিল 2024, মানে 2024-এর জন্য সাজেশন। তারপরে 2025-এর জন্য যখন সাজেশন করেছি তখন লাস্ট 24টা এখানে এন্ট্রি করিয়ে দিয়েছি। আবার এখন 26-এর জন্য সাজেশন করতে গিয়ে 2025-এ যেটা পড়েছে সেটা এন্ট্রি করে দিয়েছি। তার মানে ধরো তোমার 24-এরটা 25-এরটা পড়বে না, কি 20টাও পড়লো না, পুরানোগুলো খুব ইম্পর্টেন্ট। এবং সেইগুলোই কিন্তু তোমাদের নীলগিরি, বিন্ধ্য, শিবালিক, আরাবল্লী, মেঘালয় মালভূমি এগুলো দেয়া আছে। আর এই কয়েকটা এক্সট্রা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। পর্বতের পর এবারে নদ নদী, আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিই। আছে কৃষ্ণা, আছে 18 সালে লোকটাক মহানদী, 19 সালে নর্মদা, 20 সালে কাবেরী, 22 সালে তাপ্তি, 17, 23 সালে লোকটাক, 23 সালে মালাবার উপকূল, 24 সালে মহানদী, 25 সালে। তাহলে নদ নদী এবং হ্রদকে আমি একসঙ্গে রেখেছি। এবং এবছরে তোমাদের জন্য সাজেশনে কি কি দিয়েছি, লুনি, গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী এবং নর্মদা, তাপ্তি নদী। হ্রদের মধ্যে দিয়েছি লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, উলার হ্রদ। তাহলে হয়ে গেল নদ নদী। এইভাবে তোমরা পুরানো বিগত বছরের কোশ্চেন গুলো থাকলে তোমরাও করতে পারবে। জলবায়ু অঞ্চল, এখানে আমি বিগত বছরের প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল 17 সালে, ভারতের শুষ্কতম অঞ্চল 18 সালে, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল 19-এ পড়েছে, 23-এ পড়েছে। উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল 2020 সালে, একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল 22 সালে, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল 24 সালে, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান 2025 সালে। তাহলে এইগুলোই কিন্তু, এই যে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত স্থান, বৃষ্টিচ্ছায় অঞ্চল, শুষ্কতম অঞ্চল, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, তার মানে 20 সালের পরে আবার 25 সালে, এই যে রিপিটেশন, সেই হিসাবে আমি সাজেশনে যেটা দিয়েছি এবার দেখে নিই। বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল করবে, মৌসুমী বিস্ফোরণ অঞ্চল করবে যেটা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের আর্দ্রতম অঞ্চল, কালবৈশাখী অধ্যুষিত অঞ্চল, লু অধ্যুষিত অঞ্চল, মৌসিনরাম। অবশ্যই ম্যাপগুলো করে আমাকে দেখাবে। অনলাইনে তোমরা ছবি তুলে নিবে, যেটা করেছো করে আমাকে দেখাবে, আমি অবশ্যই তোমাদের কারেকশন করে দেবো। এবং যদি কোনো অসুবিধা হচ্ছে তোমাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি মৃত্তিকার জন্য কি কি সাজেশন দিয়েছি বলবো। আগে আমি বিগত বছরের মৃত্তিকার যে ম্যাপ পয়েন্টিং সেটা দেখিয়ে নিই। পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 17 সালে, ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল 18 সালে, একটি মরু মৃত্তিকা অঞ্চল 19 সালে, 23 সালে,
পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা 20 সালে, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল 22 সালে, একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল 24 সালে, দক্ষিণ ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল 2025 সালে। তাহলে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বা লোহিত মৃত্তিকা অঞ্চল কিন্তু ঘুরে ঘুরে পড়ছে, এছাড়া কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা যেটা মরু মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, সেগুলোও আসছে। সেই হিসাবে আমি তোমাদের যেটা দিয়েছি, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, পশ্চিম ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকা গবেষণা কেন্দ্র, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, লোহিত মৃত্তিকা অঞ্চল, পলি মৃত্তিকা অঞ্চল, ভারতের মরু মৃত্তিকা অঞ্চল এবং ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, এইগুলো তোমাদেরকে কিন্তু করতেই হবে। তোমরা বিগত বছরের প্রশ্ন কিন্তু সাক্ষী যে এগুলোই আসছে। অরণ্য থেকে আমি কি কি সাজেশন দিয়েছি বলবো, তার আগে বিগত বছরের কোশ্চেন দেখে নেবো। দক্ষিণ ভারতের ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল 2017 সালে, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার 18 সালের পরে 19 সাল বাদ দিয়ে 20 সালে আবার পড়েছে, এটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 22 সালে, ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র 24 সালে, পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 2025 সালে। তাহলে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল 22 সালে পড়েছে, আবার 25 সালে পড়েছে, এইগুলোই ঘুরে ফিরে পড়ে। সেই হিসাবে আমার সাজেশন দেয়া পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল তোমরা সুন্দরবন দেখাবে, ভারতের মরু উদ্ভিদ অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার। পারলে অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলো করে নিবে, বিগত বছরে কিন্তু এইগুলোই আছে, বনভূমি গবেষণা কেন্দ্র, ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল বা তোমাদের মরু উদ্ভিদ অঞ্চল, এই হিসাবে মরু অঞ্চল যেটা করছো সেটাই মরু উদ্ভিদ অঞ্চল। এবারে কৃষি অঞ্চল দেখে নেবো। আমি যেটা সাজেশন দিয়েছি সেটা পরে আসছি, এখানে ইক্ষুটা পড়ে গেছে, ইক্ষুটা বাদ হবে। বিগত বছরের প্রশ্ন দেখে নাও একটুখানি। পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল 17 সালে, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল 18 সালে, 23 সালে, উত্তর ভারতের ইক্ষু উৎপাদন অঞ্চল পড়েছে 19 সালে, কফি উৎপাদক অঞ্চল পড়েছে 20 সালে, উত্তর পূর্ব ভারতের চা উৎপাদক অঞ্চল পড়েছে 22 সালে, পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল 24 সালে, চা উৎপাদক অঞ্চল 22-এর পরে আবার 24-এ, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল 2025 সালে। তাহলে বিগত বছরের প্রশ্নগুলো করলে ইক্ষু করতে পারো, না হলে ইক্ষু এই বছরই পড়েছে, 25-এই পড়েছে, 26-এ পড়বে না। পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের ধান উৎপাদক অঞ্চল, ভারতের কেন্দ্রীয় ধান এবং গম গবেষণাগার, এছাড়া যেগুলো এই যে প্রত্যেকটা সালে আছে সেগুলোও একটুখানি করে নেবে। এরপরে আমরা যাব শিল্পাঞ্চলে। আমি শিল্পের কি সাজেশন দিয়েছি তার আগে আমি আবার একটু সালের কোশ্চেনে যাব। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র পড়েছে 17 সালে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার 18 সালে, একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র পড়েছে 2019 সালে, ভারতের রুড় 2020 সালে, পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র 22 সালে, ভারতের ম্যানচেস্টার 23 সালে, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র 23 সালে, উত্তর ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র 24 সালে, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র পড়েছে 2025 সালে। এইখানে তোমরা আমার যে সাজেশনে দেয়া আছে একটুখানি এগুলো সবগুলোই করবে। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, পশ্চিমবঙ্গের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র যেটা হলদিয়া, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার একটি ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, ভারতের রুড়, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের প্রাচীন লৌহ ইস্পাত কেন্দ্র, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, ভারতের সিলিকন ভ্যালি, উত্তর ভারতের ম্যানচেস্টার। এরপরে আমরা একসাথে চলে যাব নগর এবং বন্দরে। এখানে আমি সাজেশনে দিয়েছি কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, দুর্গাপুর, ব্যাঙ্গালোর, আর তোমাদেরকে পুরানো দুটো সালের দিয়েছি। দেখো, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু পড়েছে 2024 সালে, নভসেবা বন্দর পড়েছে 2025 সালে, চণ্ডীগড় পড়েছে 2025 সালে। তাহলে শহর বা নগর এবং বন্দর দুটো থেকেই কোশ্চেন আসে, সেই হিসাবে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, দুর্গাপুর, ব্যাঙ্গালোর তো করবেই, সঙ্গে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটাও যেমন করবে, বেঙ্গালুরুটাও করবে। ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। তোমরা বুঝতেই পারছো যে কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট এবং সেখান থেকেই কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে। ফলে তোমরা নিজেরাই কিন্তু এই সাজেশন তৈরি করে নিতে পারবে। আমি একদম প্রত্যেকটা সালের কোশ্চেন এভাবে কিন্তু তোমরা এক জায়গাতে প্রত্যেকটা সালে কি কি ম্যাপ পয়েন্টিং পড়েছে কোথাও খুঁজে পাবে না। আমি সমস্তগুলো একসাথে স্টোর করে রেখেছি, তাতে কি সুবিধা হয়, আমি যখন আবার পরের বছরের জন্য সাজেশন বানাবো তখন 26 সালে যেটা পড়েছে ওটা ওর নিচে অ্যাড করে দেবো। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে যে কোনো ভিডিও যখনই এই চ্যানেল থেকে আপলোড করা হবে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো উপস্থাপনার সঙ্গে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।